কিডন্যাপার বাচ্চার বাবাকেও মেরে ফেললো। স্যার আপনার ইন্সপেক্টরই আমার স্বামীকে মেরেছে স্যার। দয়া এই খুনটা করেছে। কি? সাসপেন্ড। আর সেটা এখনই। দেখুন দয়া এসবের কিচ্ছু জানে না, এসব অন্য কেউ করেছে। স্যার এই বাচ্চাটা রুমের মধ্যে কি করে এলো? সেই প্রশ্নটা তো আমারও দয়া, যে এই বাচ্চাটা তোমার ঘরে আসলো কিভাবে? স্যার আমি কিছু জানি না স্যার। এ তো সেই বাচ্চাটাই যে কিডন্যাপ হয়েছিল স্যার। একটা ব্যাপার তো নিশ্চিত স্যার, কেউ একজন আছে যে আমাকে ফাঁসাতে চাইছে স্যার। আর সে যেই হোক না কেন, হয়তো এখনো তোমার বাড়ির আশেপাশে লুকিয়ে আছে। খুঁজতে হবে আমাদের। অভিজিৎ গিয়ে দেখো তো একটু। কি মিষ্টি বাচ্চাটা, এর মতন বাচ্চাকে কিডন্যাপ করার কথা ভাবে কি করে? আশ্চর্য ব্যাপার এটাই যে তোমার ঘরে এ আসলো কি করে, তাই না? হ্যাঁ স্যার, বাড়ির চাবি তো শুধু আমার কাছেই আছে। সেটাই তো, চাবি তোমার কাছে আছে, ঘরের দরজা বন্ধ, তারপরেও এ আসলো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ঘরের চাবি তুমি কাউকে দিয়ে রাখোনি তো? কি হয়েছে? না স্যার, আশেপাশে তো কাউকে দেখতে পেলাম না। হ্যাঁ, বাচ্চাটাকে রেখেও চলে গেছে, পালিয়ে গেছে। স্যার যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে ওর মায়ের কাছে পৌঁছে দিই। কি জানি কিডন্যাপাররা ওকে আদৌ কিছু খেতে দিয়েছে কিনা। না অভিজিৎ, এই বাচ্চাটা দয়ার ঘরে যখন দয়ার কাছেই থাকবে। আমার বাড়িতে কেন স্যার? এই নাটকটা যেই করুক না কেন, সে চায় যে এই বাচ্চাটি তোমার কাছে তোমার বাড়িতেই থাকুক, যাতে তোমার নামের বদনামটা যেন সত্যি হয়। কিন্তু স্যার আমি যা বলছি ঠিকই বলছি। তুমি হাসলে কেন? না না স্যার, ওই আমি ভাবলাম যে দয়া তো বিয়েই হয়নি এখনো, তো এই বাচ্চাটা দেখভাল কি করে করবে স্যার? তাহলে তুমি দেখাশোনা করবে? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ঠিক হবে। ডক্টর সারিকাও যদি এসে যায় তো দুজনে একসাথে সামলাবে বাচ্চাটাকে। দয়া ইয়ার কি ছাড়ো, যেরকম আমি বলছি সেরকমই করো। এই বাচ্চাটাকে তুমি সামলাবে। না স্যার, দয়াকে ফাঁসানোর প্ল্যান ওই বাংলো থেকে শুরু হয়েছে, যেখানে ফোন করে ইনফর্মার দয়াকে ডেকেছিল। এই বাচ্চাটার বাবা গগনের লাশ ওখানেই পাওয়া যায়, আর প্রভাতও ওখানেই ছিল স্যার। যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে ওখানেই পাওয়া যাবে স্যার। হ্যাঁ অভিজিৎ, আমরা বাংলোতেই যাব। চলো দয়া, আমরা আসি। তুমি সাবধানে থেকো। স্যার কিছু পেলে অভিজিৎ? না স্যার, পুরো গার্ডেনের আশেপাশে সব জায়গায় খুঁজলাম স্যার, প্রভাতের লাশ কোথাও পাইনি। ড্যাম ইট! যদি প্রভাতের লাশটা পাওয়া যেত না, কতটা সহজ হয়ে যেত দয়াকে নির্দোষ প্রমাণিত করার জন্য। স্যার দয়া নিজেই বলেছিল প্রভাতকে এখানেই গুলি করেছিল, কিন্তু লাশ তাহলে যাবে কোথায়? এটা তো কোনো ছোট জিনিস না যে কোনো কোনায় লুকিয়ে রাখবে। সেটাই তো আমি জানি অভিজিৎ, জানি। অভিজিৎ আমার মনে হয় আমরা কোথাও একটা মিস করছি, কিছু তো মিস করছি। যদি একটা ছোটখাটো প্রমাণ পাওয়া যায় না, তাহলে দয়াকে বাঁচানোর জন্য ওটাই আমাদের সহজ রাস্তা। অভিজিৎ, যেখানে গগনের লাশ পাওয়া গেছে ওখানে চলো। চলো এসো তাড়াতাড়ি। অভিজিৎ। স্যার। অভিজিৎ, এটা হলো গগনের শুকিয়ে যাওয়া রক্ত। 1 মিনিট, 1 মিনিট। যদি গগন এখানে দাঁড়িয়ে ছিল আর ওর ওপর গুলি চলেছে, তাহলে গুলি লাগার পর মুহূর্তে ওর শরীর থেকে যে রক্ত বেরোবে, এই দুটো দেওয়ালে তো ছিটে যাওয়ার কথা। এদিকে দেখো, এই দুটো দেওয়ালে রক্তের চিহ্ন মাত্র নেই। সেটা কিভাবে? তাহলে খুনি কি দুটো দেওয়াল ভালো করে পরিষ্কার করেছে? পরিষ্কার করলেও বা কি হবে স্যার, আমাদের কাছে স্প্রে আছে না, স্প্রে করেই দেখিনি দেওয়ালে খুন ছিল কি না। হ্যাঁ,
কি অভিজিৎ, কোনো জায়গায় রক্তের একটুও চিহ্ন নেই? না স্যার। এর মানেটা তোমার মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার, গগন এখানে দাঁড়িয়ে ছিল না, যখন ওর গুলি লেগেছিল এখানেই পড়েছিল। অজ্ঞান অজ্ঞান অবস্থায় শুয়েছিল। অভিজিৎ, গগন অন্য কোথাও অজ্ঞান হয়েছিল। খুনি ওকে ওখান থেকে এখানে নিয়ে এসেছে আর তারপরে ওর ওপরে গুলি চালিয়েছে। কিন্তু কার বন্দুক দিয়ে গুলি চালিয়েছে? দয়ার বন্দুক দিয়ে। দয়া তখন অজ্ঞান হয়ে পড়েছিল। খুনি দয়ার বন্দুকটা নেয় আর এখানে এসে গগনের ওপর গুলি চালায়, আর পুরো দোষটা আমাদের দয়ার ওপর পড়ে। কিন্তু কোথায়? খুনি গগনকে কোথায় বেহুশ করেছে? দেখেছেন স্যার, এই যে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন স্যার। এখানে রাখা হয়েছিল, এই জায়গাটায়। অভিজিৎ, ওটা কি দেখো তো একটু। বিচুলি, গোবর আর দুধের স্মেল রয়েছে স্যার এই বিচুলিতে। দুধ আর গোবরের গন্ধ? তার মানে গাই বাছুরের গোয়াল। তার মানে স্যার এই গগনকে কোনো গোয়াল ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ওই খাটালে বিচুলির মধ্যে রেখেছে অজ্ঞান অবস্থায়, তাই না? ইয়েস স্যার। অভিজিৎ, খবর নাও আশেপাশে গরুর গোয়াল কোথায় আছে। আরে বাবা রে, আরে পুচকুটা এখনো শোয়নি, কি করছে? ঘুমাচ্ছে না নাকি? আরে বাবা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো বাবা, এখানে শুয়ে পড়ো। হ্যাঁ এখানে, না 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 না, আমি একটু জোকার হই, জোকার। ডাইপারটা ভিজে যায়নি তো? ও হো 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 হো, ডাইপারটা তো দেখছি একদম ভিজে গেছে। এইবার আঙ্কেল তোমার ডাইপারটা চেঞ্জ করে দেবে। এমন দেখি, এক্ষুনি হয়ে যাবে, জানতেই পারবে না তুমি, একদম জানতে পারবে না। এই যে নতুন ডাইপার, আঙ্কেল এবার তোমায় আবার প্যান্টটা পরিয়ে দেবে। খিদে পেয়েছি? এই তো ফ্রেশ হয়ে গেছো, ফ্রেশ হয়ে গেছো। নাও নাও, কে নাও, দুধ খেয়ে নাও। কি করি এখন? অভিজিৎ আঙ্কেল আসবে, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই অভিজিৎ, এ কি ঝঞ্ঝাটে পড়ে গেলাম। না না, কোনো বিপদ নয়, বিপদ নয়। আরে ভাই, বাচ্চাটাই সারা রাত তো ঘুমোচ্ছেই না, কেঁদেই চলেছে, বুঝতে পারছি না কি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস ভাই, চলে এসো তাড়াতাড়ি। এই তো এক্ষুনি অভিজিৎ আঙ্কেল চলে আসছে। আরে দাদা, আজকাল আপনার দুধে অনেক জল মেশানো হচ্ছে। কি বাজে কথা বলছেন আপনি? আমার দুধে জল মেশানো? এটা কখনো হতেই পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে। কোথাও ভুল হচ্ছে না, যেটা ঠিক সেটাই বলছি। আমি 20 বছর ধরে এই ব্যবসা করছি। স্যার, বাড়িটার খুব কাছাকাছি একটাই খাটাল। হতে পারে গগনকে বাংলোয় রাখার আগে এই খাটালি রাখা হয়েছিল। দেখুন, যদি আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলেন, আমি আপনার নামে নালিশ করে দেবো। করুন গিয়ে। কি হয়েছে দাদা এখানে? হ্যাঁ, আপনাকে থেকে মনে হচ্ছে না দুধ নিতে এসছেন। তুমি ঠিক ধরেছো, আমরা সিআইডির লোক। সিআইডি? খুব ভালো হয়েছে স্যার আপনারা এখানে এসেছেন। এই লোকটা দুধের মধ্যে অনেক জল মেশায়। দুধে জল মেশাও? এই মিথ্যে বলছে সাহেব। স্যার, আপনারা চাইলে চেক করে নিন। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি, তুমি যাও। হ্যাঁ স্যার, আমি যাচ্ছি, কিন্তু এই লোকটাকে আপনারা ছাড়বেন না। হ্যাঁ তুমি যাও, আমরা দেখছি। আচ্ছা, এটা বলেছে গগনের নাম শুনেছো? আমি কোনো গগনকে চিনি না সাহেব। ফটোটা দেখো তো। এই হলো গগন, চেনো একে? 3 দিন আগে খুন হয়েছে। আমি একে কোনোদিন দেখিনি সাহেব। দেখো, ওকে মারার আগে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে বিচালি পাওয়া গেছে, আর বিচালি শুধুমাত্র গোয়ালেই পাওয়া যায়। ওটা অন্য কোনো গোয়াল হবে সাহেব, সত্যি বলছি। ঠিক আছে, তোমাদের লোকজনকে জিজ্ঞেস করি। এই যে, একে দেখেছো কখনো? দেখিনি সাহেব। মন দিয়ে দেখো। না সাহেব। আগে চলো, একটু শুনুন। আমি তো চিনতে পারছি না স্যার। আচ্ছা দাদা, একটু শুনুন।
একে কখনো দেখেছো? না সাহেব। একে একটু দেখে বলো তো, মন দিয়ে দেখো। আপনি ঘামছেন কেন? ঘাম? ওই আসলে আসলে গরম খুব পড়েছে তো তাই। শীতকালে গরম লাগছে? ওই আসলে সাহেব। ও এসব কি সোজাসুজি বলবে নাকি দেবো? না না সাহেব, আমি একে মারিনি সাহেব, আমি তো একে শুধু বাংলোতে ছেড়ে এসেছিলাম সাহেব। আরে স্যার, এ তো মেঘ না ডাকতেই বৃষ্টি। কোন বাংলোয় ছেড়ে এসেছিলে? বাংলো নাম্বার 26-এ সাহেব। বাংলো নাম্বার 26? যেখান থেকে গগনের লাশ পাওয়া গেছিল? তুমি গগনকে জ্যান্ত ছেড়ে এসেছিলে নাকি মৃত? ও তখন সুস্থ ছিল সাহেব, কিন্তু সাহেব ও তখন মদ খেয়েছিল। তুমি ওকে কে বলাতে ওখানে ছেড়ে এসেছিলে? একটা লোক আমাকে টাকা দিয়েছিল, বলল যে ওর বন্ধু হয়, অনেক মদ খেয়ে ফেলেছে, তাই আমি যেন ওকে বাংলো নাম্বার 26-এ রেখে আসি। যে লোকটা তোমাকে টাকা দিয়েছিল ওর মুখটা ভালো করে দেখেছিলে নিশ্চয়ই? ও শ্যামবর্ণ ছিল সাহেব, আর উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি ছিল। ওর গোপ ছিল সাহেব, আর ডান দিকে চোখের নিচে একটা দাগ ছিল সাহেব। চোখের নিচে একটা দাগ ছিল? হ্যাঁ। এক মিনিট, তুমি এই লোকটার কথা বলছো না তো? হ্যাঁ সাহেব, হ্যাঁ, আমাকে 1000 টাকা দিয়েছিল এই সাহেবকে বাংলো নাম্বার 26-এ রেখে আসার জন্য সাহেব। তার মানে গগন আর প্রভাত একে অন্যকে খুব ভালো করে চিনত। এটা কবেকার কথা? এটা 3 দিন আগের কথা, রাত প্রায় 2টো বাজে তখন। রাত 2টোর সময় তুমি কি রাস্তায় ঘোরো? সাহেব, দুধের গাড়ির ডিজেল শেষ হয়ে গেছিল, তাই আমি রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধুর কাছে গেছিলাম ডিজেল আনতে। যখন ওখান থেকে ফিরছিলাম এই সাহেব আমাকে টাকা দেয় ওনার বন্ধুকে বাড়ি পৌঁছানোর জন্য সাহেব। স্যার, অদ্ভুত ব্যাপার, গগন ওখানে টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে কিডন্যাপারের জন্য। কিডন্যাপার ওখানে আসে না, আসে প্রভাত। টাকার ব্যাগটা ওখানেই থেকে যায়, আর তারপর প্রভাত গগনকে নিয়ে চলে যায়। আর প্রভাত তারপর গগনকে বেহুশ করে দেয়, আর ওর কাছে ছেড়ে যায় এই কারণে যে ও যাতে ওকে বাংলো নাম্বার 26-এ ফেলে আসতে পারে। এই কেসটা তো জটিল হয়ে যাচ্ছে। এটা আবার এমন নয় তো এই কিডন্যাপিংটা দয়া স্যারকে ফাঁসানোর প্ল্যানের অংশ? কি করছো ভাই? এত টেনশন হয়ে গেছে যে আমায় ফোন করে ডাকতে হলো? একটা বাচ্চাকেও সামলাতে পারছো না ভাই? না 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 কাঁদে। আরে ভাই, সকাল থেকে দুধ খাওয়াতে খাওয়াতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও শোনা, এত ছোট একটা বিষয় আর তাতেই তোমার মাথা ব্যথা? কিছু হয়নি, কিছু হয়নি। ওলে বাবলে বাবলে। না 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 না, আরে একটু এই পিঠাটা চেক করো তো, জানি না কি হয়েছে এটার, মনে হয় দুধ বেরোচ্ছে না। দুধ বেরোচ্ছে না? না না কাঁদে। আরে এবার আমি এসে গেছি না, এটা কি হলো? দুধ বেরোচ্ছে না? কি কিছু পেলে? হ্যাঁ, কিছুই নেই, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, আমি ঠিক করে দিচ্ছি সব। হ্যাঁ না, কি করলে এটা? কি করলে তুমি? আরে ভাই, ঘুমানোর নামই নিচ্ছে না, প্রতি মুহূর্তে কেঁদেই চলেছে। আর একটা দুধের ব্যবস্থা হচ্ছে। আর এটাই বাকি, এখনই পরিষ্কার করে দিচ্ছি। ওখানে ওখানে সামনে কুচি 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 বানিয়ে দিচ্ছি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আরে সকাল থেকে 10 বার বেড কভার চেঞ্জ করে ফেলেছি আমি। না 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 না, কাঁদে না, কাঁদে না। বাম 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 ইয়া। অভিজিৎ আঙ্কেল, বং 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 বম 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 বম। না 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 না, কাঁদে না, কাঁদে না। বং 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 অভিজিৎ আঙ্কেল এসেছে, বং 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 দুধ নিয়ে এসেছে, বং বং বং। আরে দুধ গরম আছে তো? আরে তা নয় তো কি, কি বলছো তুমি? গরম করে তো নিয়ে এলাম না। তাই একবার চেক করে দেখো ঠিকঠাক গরম আছে কিনা। গরমই তো, আমি চেক করে দেখছি। আরে বাচ্চার দুধ খেয়ে নিচ্ছে, দেখো। হয়ে গেছে, হয়ে গেছে। খুবই ভালো, খুবই সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। নাও বাবা, এবার চুপচাপ খেয়ে নাও, ঘুমিয়ে পড়ো। আরে ভাই, দয়া কি কোনো গান টান শোনাও না, ঘুম পাড়ানি গান। ট্রাই করো, ট্রাই করো। ঘুম পাড়ানি গান আমি? হ্যাঁ হ্যাঁ, শোনাও না, আচ্ছা, ট্রাই তো করো।
হয়ে গেল এখানে বসে আছি, না একটু শোয়ার সময় আছে না খাবার, বিস্কুট খেয়ে খেয়ে দিন কাটছে। কখনো ফোন করে বউ জ্বালাতন করছে, বাকি সময় বড় বড় মশা। ভাবছি যে দয়া স্যারের যে কি হলো, ইনফর্মার আসবে কি না। মনে হচ্ছে কেউ আসছে। ভগবান করুক যেন ইনফর্মারই হয়। বাসনওয়ালা? একটা বাসনওয়ালা এত রাতে এখানে কি করছে? স্যার এই বাসনওয়ালা আবার হেমন্ত নয় তো, যে ছদ্মবেশে এসেছে? হতেই পারে। আর এই তো বাড়িতে ঢুকে গেল। বিবেক, একটা কাজ কর, এসপি স্যারকে একটা ফোন কর, জিজ্ঞেস কর কি করা উচিত। হ্যালো স্যার, স্যার একটা লোক এক্ষুনি বাড়ির ভেতরে ঢুকেছে আর আমাদের সন্দেহ ওটা হেমন্তই। স্যার আপনারা আসছেন তো? ঠিক আছে স্যার, আমরা বাইরেই অপেক্ষা করছি। আচ্ছা ভাই, এই লোকটাকে দেখেছো? না দেখিনি। আচ্ছা দাদা, কি লাগবে বলুন? এই লোকটাকে দেখেছেন? দেখোনি? না, 3 টিপ মেরে আবার দাঁড়াচ্ছিস? যা যা বাড়ি যা। আচ্ছা, এই লোকটাকে দেখেছো? না দেখিনি। এই লোকটাকে ভালো করে দেখুন তো। কি হলো, কিছু জানতে পারলে? স্যার আমিও খোঁজ নিলাম, কিছু জানতে পারোনি? 3 টিপ মেরে আবার একটা কাজ দাঁড়াচ্ছিস? করো, যা যা বাড়ি যা। ওদিকটা দেখো, যাও। এটা কি চশমা বানিয়ে দিয়েছো? সব কিছু ঝাপসা দেখতে পাচ্ছি। কালকে গার্লফ্রেন্ডের সঙ্গে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। কি অপমান হলো আমার, বলো? যে নাম্বার দিয়েছিলেন তারই তো গ্লাস বানিয়ে দিয়েছি। ঝাপসা দেখলে আমি কি করতে পারি? নাম্বার পাল্টে গেছে হয়তো আপনার। আমি ওসব কিছু জানি না। পুরো 10,000 টাকা আমি তোমাকে দিয়েছি, ঠিক আছে? আমি আমার টাকা ফেরত চাই। দেখুন, এখন দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, আপনি কালকে এসে দেখা করবেন। কাল এসে দেখা করবে? তোমাকে তো আমি পরে দেখে নেবো। দাদা, এখানে চশমা কিনবেন না, কিচ্ছু কিনবেন না এখান থেকে। আসুন আসুন আসুন, কি দেবো আপনাদের? পাওয়ার না নর্মাল সানগ্লাস? আমার কথা যদি শোনেন, আপনাকে ব্ল্যাক সানগ্লাসে খুব ভালো লাগবে। আমরা গগলস নিতে আসিনি, বরং জিজ্ঞাসাবাদ করতে এসেছি। জিজ্ঞাসাবাদ করতে? আগে হ্যাঁ, একটা খুনের ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। খুন? আপনারা পুলিশ নাকি সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ, আপনি ঠিকই চিনতে পেরেছেন, আমরা সিআইডি অফিসার্স। কোনো খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা কখন বললাম যে খুনের সাথে আপনার সম্পর্ক আছে? না, ওই আপনারা। এই লোকটাকে ভালো করে দেখো, একে চেনো? এ তো প্রভাত, তাই না? আগে হ্যাঁ, ও প্রভাত। চেনো ওকে? হ্যাঁ, রেগুলার কাস্টমার আমাদের, এই পাশেই থাকে। পাশে কোথায় থাকে? এখান থেকে সোজা গিয়ে সামনে যে গলিটা আছে সেটা দিয়ে ঢুকলে বাঁদিকে তৃতীয় বাড়িটা। সোজা গিয়ে বাঁদিকে গিয়ে তৃতীয় বাংলো? নিখিল, আমরা এখনো প্রভাতের লাশটাই খুঁজে পাইনি। একটা কাজ করো, বাড়ির কোনায় কোনায় খোঁজো, এখানে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। ফোন তো ডেড। বাচ্চার দোলনা আর এই বাচ্চাদের খেলনা, তার মানে হলো বাচ্চাটাকে কিডন্যাপ করে এখানে রেখেছিল, আর তার জন্য গগনকেও এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, টাকা ভরা একটা ব্যাগ এখানেই রেখে গেল কেন? এই শিশির ভেতর হয়তো ড্রাগ ছিল,
কোথাও এই ড্রাগের সাহায্যেই গগনকে বেহুশ করা হয়নি তো? আবার এটা নয় তো যে গগন ভাবলো হয়তো প্রথমে এটা দেখেনি যে বাচ্চাটা ভালো আছে কিনা। ওর এই সব ঝামেলার সূত্রপাত প্রভাসের লাশটাও আমরা পেলাম না। আর কে জানে দয়া স্যারও কি ঝামেলার মধ্যে ফেসে গেছে। ভগবানকে ডাকি যেন সব ঠিক হয়ে যায়। স্যার। হ্যাঁ নিখিল, এই দেখুন স্যার, শিশির ভেতরে তো ড্রাগ ছিল। স্যার হতে পারে গগনকে এই ড্রাগের সাহায্যেই অজ্ঞান করা হয়েছিল। হতে পারে। আর এটা দেখো, বাচ্চাদের খেলনা। বাচ্চাটাকে কিডন্যাপ করে এখানেই রাখা হয়েছিল দয়া স্যারের বাড়িতে পৌঁছে দেওয়ার আগে। কিন্তু স্যার এই বাচ্চাটাকে দয়া স্যারের বাড়িতে পৌঁছে দিয়ে কার কি লাভ হতে পারে? আমিও এটাই ভাবছি। কেউ একটা নিষ্পাপ বাচ্চাকে অপহরণ করে ওর মার থেকে আলাদা করে দিল আর তারপর দয়া স্যারের বাড়িতে পৌঁছে দিল। কিন্তু এই জঘন্য কাজটা কে করতে পারে? আর এই কাজের পেছনে উদ্দেশ্যটা ঠিক কি ছিল? স্যার, স্যার এসে গেছে। বিবেক, ওই বাসনওয়ালা লোকটা এখনো ঘরের ভেতরে আছে তো? ভেতরেই আছে স্যার। ওর সঙ্গে আর কেউ আছে নাকি একাই আছে? একলাই। অভিজিৎ, ঘরটার প্রতিটা কোণা দেখো, দেখো কোথাও লুকিয়ে আছে হয়তো। স্যার। হ্যাঁ, অভিজিৎ, আমার তো হেমন্ত মনে হচ্ছে, দয়ার ইনফর্মার। দেখো তো একটু। স্যার এ তো হেমন্ত। গুলি করেছে। গুলি এখনো ভিতরেই আছে স্যার, এক্সিট নেই। এটা কি অভিজিৎ? এটাকে উল্টাও তো। মাই গড, এ তো প্রভাত মনে হচ্ছে। কিন্তু স্যার প্রভাতকে তো দয়া স্যার ওখানে ওই এনআরআই এর বাংলোতে গুলি করেছিল যেখানে আমরা গগনের লাশ পেয়েছিলাম। সেটাই তো অভিজিৎ, বুঝে উঠতে পারছি না যে প্রভাতকে তো এনআরআই বাংলোতে মেরেছিল, তাহলে ওর লাশ হেমন্তর বাড়িতে। এটার মানে কি? ওদের মোটিভটা কি? স্যার, এর হাতে আর ঘাড়ে আঁচড়ানোর দাগ আছে। এই দেখুন স্যার, মনে হচ্ছে এ প্রাণপণে আত্মরক্ষা করার চেষ্টা করেছিল। কিন্তু স্যার দয়ার সঙ্গে তোর হাতাহাতি হয়নি, দয়া তো ওকে গুলি করেছিল। তাহলে গুলির আওয়াজ কেন কেউ শুনতে পায়নি? তোমরা দুজন গুলির আওয়াজ শোনোনি? না স্যার, গুলির শব্দ তো শুনিনি। যদি আমরা গুলির শব্দ শুনতাম তাহলে তখনই তো ভিতরে চলে আসতাম স্যার। স্যার খুনি ঘরের ভিতরেই ছিল, যেই ও ঘরের ভিতরে ঢোকে ওকে গুলি করে আর পালিয়ে যায়। কিন্তু অভিজিৎ, সেই লোকটা কে যে এই খুনটা করেছে? আর যদি পালিয়ে থাকে, পালালো কি করে? আর পালালো কোথা থেকে, কিভাবে? যেখানে বিবেক আর ফেডরিক দুজনেই সারাক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল। দেখো কোথাও লুকিয়ে নেই তো? অভিজিৎ! হ্যাঁ স্যার। অভিজিৎ, খুনি এখান থেকে পালিয়েছে। মাই গড স্যার, আমাদের তাড়াতাড়ি খুনিকে খুঁজে বের করতে হবে, নাহলে দয়ার সমস্যা আরও বাড়তে থাকবে স্যার। হ্যাঁ অভিজিৎ, খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করতে হবে, খুব তাড়াতাড়ি। এসো এসো, তোমাদের একটা গল্প বলছি। তোমরা যদি ওই গল্পটা শোনো তাহলে আনন্দে নাচতে লাগবে। কি হয়েছে তোমার সালুকে? কেন? ডিসিপি সাহেব আমাদের পেছনে লেগে আছে, দয়ার ওপর খুনের অভিযোগ আছে, আর তুমি মজা করছো। কিসের কিন্তু? হ্যাঁ, আপনাদের আমাদের কোনো চিন্তাই নেই। হ্যাঁ, আপনি শুধু মরা মানুষদের ভালোবাসেন, জীবিতদের নয়। অভিজিৎ, এই মৃত ব্যক্তিরা আমাকে এমন গল্প শুনিয়েছে যে যদি তোমরা শোনো না তাহলে তোমরাও মৃত ব্যক্তিদের ভালোবাসবে। আরে ধর, বলো না, মৃত ব্যক্তিরা তোমাকে কি বলেছে? এই প্রভাতের মৃতদেহ আমার কানে এমন গল্প শুনিয়েছে একে দয়া নয় অন্য কেউ মেরেছে। কি? এটা কি করে সম্ভব? দয়া নিজে বলেছে যে ওই প্রভাতকে মেরেছে। না অভিজিৎ, এই প্রভাতের মৃত্যু হেমন্তর মৃত্যুর 4 ঘন্টা আগে হয়েছে। কি 4 ঘন্টা আগে হয়েছে? হ্যাঁ, 4 ঘন্টা আগে। আর একটা কথা বস, এই গুলিটা যেটা আমি প্রভাতের বডি থেকে পেয়েছি এটা দয়ার বন্দুক থেকে চলেনি। এই গুলিটা দয়া স্যারের গান থেকে না চলে থাকলে
তাহলে কার থেকে চলেছে? এই গুলিটা সেই বন্দুক থেকে চালানো হয়েছে যেটায় এই হেমন্ত মারা গেছে। তার মানে হলো হেমন্ত আর প্রভাত এদের দুজনকে একই লোক মেরেছে, একই লোক মেরেছে। কিন্তু স্যার এই প্রভাত ও দুবার কি করে মরতে পারে? দয় যদি 3 দিন আগে ওকে মেরে থাকে তাহলে ও ফের কি করে মরলো স্যার? স্যার এটা হতে পারে যে দয়া স্যার যখন প্রভাতকে গুলি চালিয়েছিল তখন সেই গুলিটা প্রভাতে লাগেইনি। হ্যাঁ বিবেক, এটাই হয়েছে। প্রভাতের ওপর দয়া যে গুলিটা চালিয়েছিল সেই গুলিটা প্রভাতের লাগেইনি। স্যার এখন তো ডক্টর সালুখে বলে দিয়েছেন প্রভাতের যে গুলি লেগেছিল সেটা দয়ার গান থেকে বেরোয়নি। তার মানে স্যার দয়া কাউকেই খুন করেনি। ঠিক বলেছ অভিজিৎ। প্রথমে খুনি গগনের ওপর গুলি চালিয়েছিল দয়ার বন্দুক থেকে, আর তারপরে প্রভাত আর হেমন্তের ওপর গুলি চালিয়েছিল নিজের বন্দুক থেকে। তার মানে স্যার হেমন্ত, গগন আর প্রভাত 3 জনের খুনি একই ব্যক্তি। হ্যাঁ, আর স্যার যে হোক না কেন দয়া স্যারকে জেনে শুনে ফাঁসানোর চেষ্টা করছে, আর তার জন্যই আমাদের ধরতে এত কষ্ট হচ্ছে। আর এই গগনের বাচ্চাকেও জেনে শুনে দয়া স্যারের বাড়িতে রেখে এসেছে। আর এই খুন, কিডন্যাপিং ওনাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। কিন্তু স্যার এই খুনিটা কে? ও যে কোনোভাবেই দয়া স্যারকে ফাঁসাতে চাইছে স্যার। বিবেক, প্রতিটা বীর অফিসারের পেছনে অনেকগুলো বদমাস পেছনে লেগে থাকে, যেমন দয়ার পিছনে এ লেগে আছে। কাজল একটা কাজ করো, গত 14 বছর ধরে যতগুলো কেস দয়ার বিরুদ্ধে রয়েছে আর যতগুলো অপরাধীকে দয়া শাস্তি দিয়েছে ওদের সবার রেকর্ডস বের করো। জানা যাবে এই লোকটা কে যে দয়াকে এভাবে ফাঁসাতে চাইছে। এখানে দাদা দেখতে আসছি। ঠিক আছে। বাগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে, ঢাক মৃদঙ্গ ঝাঁঝর বাজে। দরজাটা কেউ খোলো। এক্ষুনি গিয়ে দরজাটা খুলে দিচ্ছি। ওকে, খোলো দরজাটা, খোলো প্লিজ। আসছি আসছি দরজাটা খোলো। আসছি আসছি, 1 মিনিট। কোথায় আমার ছেলে? আরে আপনি এখানে কি করছেন? আমার ছেলে কোথায়? দেখুন, আমি জানি না আপনার বাচ্চাটা কোথায়। দেখুন স্যার, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। ওকে দেখার জন্য আমার মন ছটফট করছে। ও তো এখানেই আছে না? আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? আপনার ছেলে এখানে নেই। স্যার আপনি জানেন আমার ছেলে কোথায়? যখন আমার স্বামী মারা গিয়েছিল তখন আপনি তো ওখানেই ছিলেন না? আপনি তো জানেন আমার ছেলে কোথায়। আপনি কেন কিছুতেই আমার কথাটা বিশ্বাস করছেন না? হ্যাঁ, আমি সত্যিই জানি না আপনার বাচ্চা কোথায় আছে। ও আমার জীবন, ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না স্যার। প্লিজ আমাকে বলে দিন। আই এম ভেরি সরি, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। তাহলে আমার মৃত্যুর জন্য আপনিই দায়ী থাকবেন। আমি এখানে আমার প্রাণ দিয়ে দেবো। আমি এখানে নিজেকে শেষ করে ফেলবো। কি পাগলামি করছেন? সিআইডি আপনার বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে, আর খুব তাড়াতাড়ি সুস্থ অবস্থায় আপনার বাচ্চা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি তো একজন পুরুষ, তাই না? আপনি কি করে জানবেন মায়ের মমতা কি হয়? যদি এখনই আমি আমার ছেলেকে না পাই, তাহলে আমি নিজেই জানি না আমি কি করে ফেলবো। আমি স্যার প্লিজ প্লিজ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার, প্লিজ। এটা কি করছেন আপনি? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন না স্যার। দেখুন প্রীতি, আপনার বাচ্চা সুস্থ আছে, ঠিকঠাক আছে আমার কাছে। আমার ছেলে আপনার কাছে আছে, তাই না? আমি ওর সঙ্গে দেখা করতে পারি? আসুন, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলুন চলুন। মানুষ, আমার সোনা, আমার ছেলে, ভগবানের অশেষ দয়া যে তোর কিচ্ছু হয়নি। স্যার আপনার এই দয়া আমি সারা জীবনেও ভুলবো না। আপনি সত্যি খুব ভালো মানুষ। আমি বিশ্বাস করে নিয়েছি আমার স্বামীর খুন আপনি করেননি। আমি আপনার স্বামীকে সত্যিই মারিনি। অবশ্য খুব তাড়াতাড়ি আমরা আপনার স্বামীর খুনিকে ধরে ফেলবো। আমি আমার ছেলেকে পেয়ে গিয়েছি, আর আমার কিছুই চাই না। আপনি আপনার বাচ্চাটাকে সামলান একটু, আমি ততক্ষণ চা নিয়ে আসি আপনার জন্য। আমার সোনা, স্যার, হ্যাঁ এই ফাইলটা দেখুন। এখান থেকে বোঝা যাবে যে দয়া স্যারকে ফাঁসানোর উদ্দেশ্য
এই কেসের সাথে জড়িত। এই কেস? স্যার, এটা তো ওই কেসটাই যেটাতে দয়া আত্মহত্যা করার চেষ্টা করেছিল। অভিজিৎ, আমার ভালো করে মনে আছে এই কেসে যে লোকটা মারা গেছিল তার সঙ্গে একটা বাচ্চাও ছিল, 14-15 বছর বয়সী হবে। মনে হলো স্যার এখন ও 28-29 বছরের হবে। আচ্ছা, সেই বাচ্চাটাই নয় তো যে দয়ার ওপর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে? কিন্তু স্যার এই ফাইলে তো লেখা আছে দয়া স্যার নির্দোষ। সচিন, যাই লেখা থাকুক না কেন, কিন্তু কারোর মনে যদি কারোর প্রতি শত্রুতা তৈরি হয়ে যায় তাহলে সেটা গেঁথে যায়, সে বদলা নিয়েই ছাড়ে। এই বাচ্চাটার মনেও এরকম কোনো একটা প্রতিহিংসা জেগেছে দয়ার বিরুদ্ধে। বিবেক, ওই কেসটার সমস্ত ফটোগুলো নিয়ে এসো। কি হয়েছে অভিজিৎ? ওই কেসের মধ্যে আমরা কিছু একটা তো মিস করেছি যেটা এই ফটোর মধ্যে পাবো। স্যার, এই যে স্যার। এই যে, এই দেখো, এই দেখো, তাই না? এর মানে হলো স্যার? তার মানে হলো অভিজিৎ, দয়াকে ফাঁসানোর জন্য একটা লোক নয়, আরো অনেক লোক। ছুরি। এটা কি করছেন আপনি? এইভাবে কেউ বাচ্চার সঙ্গে খেলে? আর এই ছুরি কোথায় পেলেন? আমার ছেলে, আমি যেভাবে ইচ্ছে ঘুম পাড়াবো, তাতে তোমার কি? আর এই ছুরি কিভাবে এলো এটা তোমাকে জানানো আমি প্রয়োজন মনে করি না। একটা কাজ করো, দয়াকে ফোন করো। হ্যাঁ, কি বললো? স্যার, দয়ার ফোন বন্ধ রয়েছে। দয়ার ফোন বন্ধ বলছে? কিন্তু দয়ার ফোন তো কখনো বন্ধ থাকে না। সেটাই তো স্যার, দয়া স্যার আবার কোনো সমস্যায় পড়লো না তো? অভিজিৎ, এই মুহূর্তে দয়ার বাড়ি যাই, চলো। এই ছুরি আমার হাতে দাও, বাচ্চাটার লেগে যেতে পারে। পেছনে সরো। পাগল হয়ে গেছো নাকি তুমি? চুপ করে থাকো, না হলে। দেখো, বাচ্চাটার কিচ্ছু করবে না, তুমি বুঝেছো? তুমি না মা বাচ্চাটার? আমি ওর মা, আমি ওকে জন্ম দিয়েছি, আর আমার পুরো অধিকার আছে ওকে মারার। তুমি নিজের বাচ্চাকে মারার কথা বলছো? একজন মা হয়ে কথা বলতে পারলে? আমি মজা করছিলাম, আমি ওকে জন্ম দিইনি। আমি তোকে অনাথ আশ্রম থেকে চুরি করে এনেছি। ও বাঁচুক বা মরুক তাতে আমার কি? দেখো, এই বাচ্চাটার কিছু করো না প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমি তোমায় অনুরোধ করলাম হাত জোড় করে, তাও তুমি। দেখো, এই সরো, বাচ্চার থেকে দূরে সরে যাও প্লিজ। আমার কিচ্ছু করতে পারবে না। আমার সাথী তোমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? এরা কারা ফায়ার করছে? দুজন মনে হচ্ছে অভিজিৎ, এরাই দয়াকে ফাঁসাতে চাইছে। গুলির শব্দ, মনে হয় আমার বন্ধুরা এসে গেছে। এবার তোমার সঙ্গীও বাঁচবে না। এরম হতে পারে না। এটাই হচ্ছে বাইরে। বিবেক, বিবেক, তুমি ঠিক আছো তো? গুলি আমাকে ছুঁয়ে বেরিয়ে গেছে। আপনি কভার দিন স্যার, আমি পিছন থেকে যাচ্ছি। নিজের ভালো যদি চাও, এই ছুরিটা আমায় দিয়ে দাও। না, দিয়ে দাও ছুরিটা আমায়। দেবো না আমি, পেছনে যাও। বাস, অনেক হচ্ছে তোদের এই খেলা। চল মুখোশ খোল, খোল।
যতীন, মালা, তোমরা? তোমার কাছে আর কোনো রাস্তা নেই, ছুরিটা আমায় দিয়ে দাও। পেছনে যাও তুমি। দয়ার কথা মেনে নাও আর ছুরিটা দিয়ে দাও। বলো, কেন ফাঁসাতে চাইছিলে আমাকে? কারণ তুমি এক নির্দোষ লোকের প্রাণ নিয়েছো। নির্দোষ লোকের প্রাণ নিয়েছি? কার কথা বলছো তুমি? আজ থেকে 14 বছর আগের কথা। চলো 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 চলো, তাড়াতাড়ি 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 ঢোকা। কি হচ্ছে এখানে? কে তুমি? দাঁড়া বলছি। কি হলো তোর? ও, তুমি মহেশের মেয়ে? হ্যাঁ, আমি 15 বছরের ছিলাম যখন তুমি আমার বাবাকে গুলি মেরে দিয়েছিলে। তখন থেকে প্রতিশোধের আগুনে জ্বলছি। সারা দিন আমি একই কথা চিন্তা করতাম, ইন্সপেক্টর দয়ার মৃত্যু। আদালতে আমি নির্দোষ প্রমাণ হয়েছিলাম। আদালত আমি কিচ্ছু জানি না। আমি তখনই শান্তি পাবো যখন আমি তোমাকে ওপরে পৌঁছে দেব। তুমি আমাকে মারলে তোমার বাবা ফেরত আসবে তো? ও কি করে বুঝবে দয়া? তোমার বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য ও তো নিজের স্বামীকেও খুন করলো। আমার স্বামী ছিল না, ওই ইনফরমার হেমন্তর বন্ধু ছিল, ব্যাস। হেমন্তর বন্ধু? আর প্রভাত? যখন দয়া ওর ওপর গুলি চালিয়েছিল তখন ও বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, তাই না? যখন দয়ার মনে হলো যে প্রভাত মারা গেছে, তখন ও ফোন নিয়ে অন্য ঘরে চলে যায়। প্রভাত, উঠে পড়ো, তাড়াতাড়ি করো। যাও বরুণকে নিয়ে এসো। সেদিন তোমাকে অজ্ঞান করার বদলে যদি তোমাকে মেরে ফেলতাম তাহলে আমার প্রতিশোধ পূর্ণ হয়ে যেত। হ্যাঁ, প্রতিশোধ পূর্ণ হতো হয়তো, কিন্তু আমি তোমার আর প্রভাতের বাড়ির ফটো দেখি আর তোমার বাড়ির ফটোতে সেই বাচ্চাটার খেলনা দেখি যেটা প্রভাতের বাড়িতেও ছিল। তখনই আমি তোমার প্ল্যানটা বুঝতে পেরেছি। আর তোমার এই প্ল্যানে তুমি তোমার নিজের দাদা বৌদিকেও জড়িয়ে নিয়েছো। বাহ বাহ। এরা আমার দাদা বৌদি নয়। ও, তাহলে এরাও আসল দাদা বৌদি নয়? হ্যাঁ, ঠিক আছে, আসল হোক আর নকল হোক কোনো পার্থক্য নেই। তোমার সাথী তো এরা, তাই না? তোমরা তিনজনে মিলে 3টে খুন করেছো। 3টে খুন, সাজাও পেতে হবে, তাও আবার ফাঁসি। একে তো আমি আমার বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, ওর ব্যাপারে তো আমাদের ভাবতেই হবে। আর ওকে কোথায় নিয়ে যাব আমরা? আমি ঠিক করে নিয়েছি স্যার। কোথায় যাবে? কোথায় যাবে স্যার? বাচ্চাটা অ্যাডপশন এজেন্সিতে যাবে। অ্যাডপশন এজেন্সি? হ্যাঁ, অ্যাডপশন এজেন্সি। কিন্তু স্যার, বাচ্চাটা তো দয়ার কাছে থাকছে স্যার। অ্যাকচুয়ালি দয়া বাচ্চাটার সঙ্গে এতটা অ্যাটাচড হয়ে গেছে যে ওকে ছাড়া থাকতেও পারবে না স্যার। হ্যাঁ স্যার, আর এই বাচ্চাটা দয়া স্যারকে ছাড়া থাকতে পারবে না। ও, আমি কোথায় এসে বললাম? সিআইডি ব্যুরোতে। এটা ব্যুরো? আগে হ্যাঁ। আমার তো মনে হচ্ছে আমি কোনো আশ্রমে এসে পড়েছি যেখানে দয়া সেবা চলে। স্যার, সত্যি কথাটা আপনার আশ্রম মনে হচ্ছে? আমি তো শুধু এটুকুই বললাম যে এই বাচ্চাটা দয়ার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এর মানে সব কেসের শেষে একই ব্যাপার হবে, যেই বেঁচে যাবে সেই সিআইডির প্রাপ্য। দয়া স্যার এই বাচ্চাটাকে এর মধ্যে খুব ভালোবেসে ফেলেছে স্যার। দয়া স্যার এই বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য হলেও কাজ ছাড়া করতে চায় না স্যার। মানে দিনভর বাচ্চাটাকে দেখভাল করবে? হ্যাঁ স্যার। আর কাজটা কে করবে? তুমি ওর জন্য খাবার বানাবে, অভিজিৎ ড্রাইভার বদলাবে, বিবেক ধোয়া মোছা করবে, আর এই পুরবি ওকে থাবড়াবে। আর যখন ঘুমাবে না তখন এসিপি দাদু ওকে ঘুম পাড়ানি গান শোনাবে। সিআইডি হতে গেলে মনটা পাথরের মতন হওয়া উচিত, বুঝলেন? পাথরের মতন। দাও বাচ্চাটা আমায় দাও, আর কাজে বেরো। দাও তো বাচ্চাটা আমাকে দাও। স্যার প্লিজ,
স্যার, এই বাচ্চাটা আমার সঙ্গেই যাবে স্যার। প্লিজ স্যার, ডোন্ট বি সো ক্রুড। এই বাচ্চাটা আমার জীবনের অঙ্গ হয়ে গেছে স্যার। আরে কেউ আছে নাকি এখানে? আরে ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে। এই চোখের জলের মর্ম আপনি বুঝবেন না স্যার। কোনো বাবার কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিলে তখন যে তার কত কষ্ট হয় সেটা আপনার ধারণার বাইরে স্যার। যার নাম শুনে অপরাধীরা ভয়ে কাঁপতে থাকে, এখন তার চোখে জল। স্যার প্লিজ, আমরা মানছি, আমরা দিন রাত অপরাধীদের হ্যান্ডেল করি, লাশ আর মৃতদেহ নিয়ে পড়ে থাকি, কিন্তু এখনো আমাদের ভিতরকার মনুষ্যত্ব মরেনি স্যার। ওরে বাবা, আমি বেশিক্ষণ এখানে থাকলে সন্ন্যাসী হয়ে যাব। চলো বাচ্চা দাও, এখানে দাও। বাচ্চা পালবে ওরা। আর তোমাদের জীবনে কোনো কিছু ভরসা আছে? কখন গুলি চালাবে, কখন মরে যাবে? হ্যাঁ দয়া, আচ্ছা তোমার যদি গুলি লাগে বাচ্চাটা কে দেখবে তখন? আমি দেখব। ও হো হো, তুমি তাহলে অমর, কেউ তোমাকে মারতে পারবে না। দাও বাচ্চাটা দাও আমাকে। প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার এই স্যার প্লিজ স্যার, সাধারণ নেবেন স্যার। স্যার আরে হাসতে হবে তোকে, তোমাদের যা যা কাজ আছে সেটা করো। আরে এটা কি করে দিল? আরে আরে কো তোমরা কি শিখে রেখেছো? ওই উফ